জুলাই ঘোষণাপত্র এবং সেখানে যে ২৮টি প্যারা সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের সহকর্মীরা, সেই সাথে সাথে গণমাধ্যম সেটা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করবে। সেটা কতটুকু বাস্তবায়নযোগ্য হবে সেটাও জনগণের মনে কৌতূহল রয়েছে নানা প্রশ্ন। আমরা সারাদিন এই জুলাই আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন, তাদের আমরা ইন্টারভিউ করেছি, জানার চেষ্টা করেছি এবং সেই সাথে সাথে জুলাই ঘোষণাপত্রের পরবর্তীতে তারা কি ভাবছেন এবং সেটা কতটুকু বাস্তবায়নযোগ্য জানার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাজিফা জান্নাত, তাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? জি ভালো। আমি শুরুতে একটু আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাই যে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, সেটা নিয়ে আপনারা কি বলবেন? একটা দীর্ঘ সময় আপনাদের দাবি ছিল যে এই জুলাই ঘোষণাপত্র যেন সরকার আলাদা করে এটা ঘোষণা করে বা পাঠ করে, সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে কিনা জানতে চাইব শুরুতে। আমি বলবো না যে পুরোপুরি প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, নিশ্চয়ই আজকে যেই জুলাইয়ের যেই ঘোষণাপত্র আমাদের সামনে প্রধান উপদেষ্টা পাঠ করলেন সেটা নিঃসন্দেহে আমাদের যেই চাওয়া ছিল সেই চাওয়ার একটা প্রতিফলন ঘটেছে। কিন্তু আমি বলবো যে এখানে আসলে শুধু যেই গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, এখানে তো আসলে বিভিন্ন পেশাজীবী মানুষজন, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষজন এবং একটা সার্বিক যে মানুষের চাওয়ার ছিল যে বৈষম্য এক্সিস্ট করছিল বাংলাদেশে, সেইটা নিরসনের জন্য যে মানুষজন নেমে এসেছিল। এবং আমরা দেখেছি যে নিপীড়নমূলক রাষ্ট্র কাঠামো শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষকে মেরে ফেলছিল। তাদের মানুষের ট্যাক্সের টাকায় যেই কেনা যেই বন্দুক, সেই বন্দুকে দিয়ে যে আসলে মানুষজনের বুকে গুলি তাক করা হচ্ছিল, যেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, সেটা তো কিন্তু শুধু আর আমাদের শিক্ষার্থীদের নেতৃত্বে ছিল আমি এইরকম বলবো না। এখানে অনেক ধরনের মানুষের সেই জুতোবদ্ধ অংশগ্রহণের কারণে গণঅভ্যুত্থানটা সফল হয়েছিল। তো এখানে গণঅভ্যুত্থানের এই যে পরবর্তীতে যে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে যাদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলকেই মূলত প্রায়োরিটি দেওয়া হয়েছে। কিন্তু আমি বলবো যে শুধু এই রাজনৈতিক দলগুলো আমাদের যে আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে উঠেছিল সেটাকে তারা রিপ্রেজেন্ট করেন না। তো এখানে আমি বলবো যে এটাকে যদি আরো বিস্তৃত করা যেত, সেই মতামতগুলোকেও যদি তুলে আনা যেত, অনেক প্রান্তিক ভয়েসকেও যদি তুলে আনা যেত, তাহলে আমার মনে হয় এটা স্বয়ংসম্পূর্ণ। এই যে চালো জুলাই স্পিরিটের কথা বলেন বা যে প্রত্যাশার পারদ বা সেটাকে যে বিস্তৃতির কথা বলছেন, সেই বিস্তৃতিতে আসলে বাধাটা কোথায় দেখেছেন আপনারা? তো একই সাথে এই গত এক বছর ধরে নেতৃত্বের জায়গায় এসে রাজনৈতিক দলগুলোর সাথেও কাজ করছেন এবং একই সাথে আপনাদের সেই কণ্ঠ মিলিয়েছেন বা যখন মনে হয়েছে তখন আপনার বক্তব্যগুলো আপনারা সামনে তুলে এনেছেন। এই বিস্তৃতি ঘটাতে পারেননি বা প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি, সেই জায়গাটা বাধাটা কোথায় দেখেন? বাধাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বলেন যে তারা আসলে জনগণকে রিপ্রেজেন্ট করেন। আমার কাছে মনে হয়েছে আদতে এটা, আমার কাছে না, আমাদের এখানকার সোসাইটির বিভিন্ন যে বুদ্ধিজীবী অংশ রয়েছে, যে মহল রয়েছে, তারা বারবারই বলে গিয়েছেন যে এই যে রাজনৈতিক দলগুলো এখনো এক্সিস্ট করছে তারা আসলে পুরোপুরিভাবে গণতান্ত্রিক হয়ে উঠতে পারেননি এবং জনগণের যে চাওয়া সেটাকে তারা আসলে পুরোপুরি প্রতিফলন ঘটাতে সক্ষম হননি। তো আদতেই যখন তারা আসলে পুরোপুরি গণতান্ত্রিক হয়ে উঠতে পারেননি, সেখানে প্রান্তিক যে ভয়েস রয়েছে এবং যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যত ধরনের স্টেক হোল্ডার রয়েছে, সামগ্রিকভাবে সেই ভয়েসটা তারা আসলে তুলে আনতে পারেননি। এবং সেখানে আমি বলবো যে আমাদের যে ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা আসলে পুরোপুরিভাবে যে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সেরকমটি আমি আসলেই বলতে পারছি না। সেই ক্ষেত্রে কি একটু নেতিবাচক হয়ে যায় কিনা? বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তারা এখন পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আপনাদের প্রেসক্রিপশন কি হয় বা আপনারা কি মনে করেছিলেন যে কোন স্পিরিট নিয়ে আপনারা সবসময় সাবলীলভাবে বক্তব্য দিয়ে এসছেন, সেই জায়গাটায় রাজনৈতিক দলগুলো কিভাবে এগিয়ে আসা উচিত ছিল বা উচিত বলে মনে করেন? আচ্ছা, এখানের মধ্যে বিষয়টা হয়ে গেছে কি, যেমন আমাদের তো এই যে গণতান্ত্রিক প্রসেসে সবার মতামতকে ধারণ করে আসলে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য সেটি আসবার কথা ছিল, কিন্তু সেটি না হয়ে এটা কিছু ব্যক্তিকেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক চিন্তা ভাবনার ধারণ করেছে রাজনৈতিক দলগুলো। তো সেখানে আসলে তাদের যেই প্র্যাকটিসের জায়গা, আমরা বলবো যে এটা একটা সুযোগ এবং আমার আহ্বান থাকবে, এটা একটা আনপপুলার ওপিনিয়ন হতে পারে, কিন্তু আমি বলবো যে যেই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে আমার মনে হয় সেটাকে কনফাইন্ড না করে দিয়ে এটাকে আরও পরিষ্কার করা এবং এখানে আরও প্রান্তিক মানুষজনের যে ভয়েস রয়েছে এবং যত ধরনের স্টেক হোল্ডার রয়েছে গণ অভ্যুত্থানের, তাদেরকেও যাতে অ্যাকোমোডেট
অ্যাকোমোডেট করা হয় সেই রাস্তাটাও যাতে খোলা থাকে। তাহলে সেই ক্ষেত্রে আজকে যে ঘোষণাপত্র আমরা পাঠ করতে দেখলাম প্রধান উপদেষ্টাকে, তার পরবর্তীতে আপনাদের প্রতিক্রিয়া কি হতে পারে? নিশ্চয়ই দলগতভাবে বা দল থেকে একটা আলাদা প্রতিক্রিয়া থাকবেই, তারপর আপনি কি মনে করছেন যে এর পরবর্তীতে, যেহেতু আমরা সামনে একটা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়েও সারা বাংলাদেশে কথা হচ্ছে এবং জনগণেরও রয়েছে প্রত্যাশা, সেটা নিয়ে তাহলে আপনাদের ভাবনা কি হবে? সেটা নিয়ে আমাদের ভাবনা হবে যে যতটুকু আজকে ঘোষণাপত্রে উঠে এসছে সেটার এক্সিকিউশন, সেটা এই ইন্টারিম যে গভর্নমেন্ট রয়েছে তাদেরকে এনশিওর করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর প্রতি মানে আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে আমাদের তো আহ্বান থাকবে তারা যাতে আরও গণতান্ত্রিক হয়ে ওঠে এবং আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আমি বলবো যে অনেকাংশে আমাদের যে প্রত্যাশার পারদের কথা আপনি বলছিলেন সেটা কিন্তু তারা পুরোপুরি আপহোল্ড করতে পারেনি এবং সামনের সময়ে যে নির্বাচন আসছে সেটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ফেজ, যেটা আমরা ঠিকঠাক মতো আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেটা সহিংসতা এড়িয়ে এবং সুষ্ঠুভাবে যেই ভোট চুরির নির্বাচনের কথা আমরা বলেছি, যে গত 3টা নির্বাচন আমরা দেখতে পেয়েছি যেগুলো সুষ্ঠু হয়নি এবং এইটা আসলে তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেই জায়গাটাতে আসলে সচেতন রাজনৈতিকভাবে আমরা যারা সচেতন রয়েছি আমাদেরও আসলে সেটাকে মেক শিওর করার জন্য যে এই যে ঘোষণাপত্রে যে জায়গাগুলো উঠে এসছে সেগুলো যে আসলে ইমপ্লিমেন্টেড হবে, সেই যে প্রেশারের জায়গাটা সেটা আমাদের বলবৎ রাখতে হবে। ছোট্ট করে সর্বশেষ একটা প্রতিক্রিয়া নিতে চাই, সমালোচনার জায়গায় গত 1 বছরকে কিভাবে বিশ্লেষণ করবেন? গত 1 বছরের কথা যদি আমরা বলি তাহলে আমি বলবো যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা পেয়েছি তারা আসলে ঠিকঠাক ক্যাপেবল ভূমিকা রাখতে পারেন নাই। আমাদের অনেকেই বলে যে এটা এনজিও গভর্নমেন্ট হয়েছে এক রকমের, কারণ সরকারে বসে, কারণ আপনি আত্মসমালোচনার কথা বলছেন না, আমি আসলে ব্যর্থ কণ্ঠে আত্মসমালোচনাটা করতে চাই, কারণ আমরাই তো আসলে সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়ে এই যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে সেখানে আমাদের পূর্ণ সমর্থন ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে দেশে কিছু গোষ্ঠী এমনভাবে প্রেশার ক্রিয়েট করছে ইন্টারিম গভর্নমেন্টের উপরে এবং তারা আসলে সেখানে বায়াসড হয়ে যাচ্ছে। তারা আসলে কিছু যারা প্রেশার ক্রিয়েট করছে সেই গোষ্ঠীগুলোর প্রতি তারা নতজানু হয়ে তারা আমাদের সবার জন্য জুলাইকে আসলে একটা বেটার বাংলাদেশের দিকে ধাবিত করার যেই মাইন্ডসেট আমাদের ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে তারা বাস্তবায়িত করতে পারেননি এবং এই যে গভর্নমেন্ট সেটা আসলে চূড়ান্তভাবে আমি বলবো যে ক্যাপেবল ভূমিকা রাখতে পারেন নাই। অনেক ধন্যবাদ নাজিফা আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। নাজিফা জান্নাতের সাথে কথা হচ্ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তিনি।